রাত্রির এখন 12:30। তো আমি ভিডিওটা তোমরা জানো কালকে সকাল 9টায় যে ভিডিওটা যায় আমি আগের দিন রাতে করে রাখি। হ্যাঁ, আজকের ভিডিওটা বলে রাখি যে আজকে রুম্পাকে নিয়ে কিছু ভিডিও কিছু কথা বলবো। আর আর যদি বড় না হয়ে যায় তাহলে আমাদের টিনু রানী আর ফোকলাকে নিয়ে কিছু কথা বলে যাব শেষে। কারণ কালকে একটু অসমাপ্ত বলেছিলাম না যে কিছু ইনফরমেশান চলে আসবে, সেটা বলবো। তো কেন বলছি এখন 12:30 বাজে, রাত্রি 12:30 বাজে, এইমাত্র চাকদা থানা থেকে আসলাম। কেন? বিরাট একটা মানে মানে কী বলবো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কী অ্যাক্সিডেন্ট? জামাই 11টা নাগাদ অফিস থেকে ফিরছিল। অফিস থেকে 11টা 11:15 নাগাদ বাড়িতে ঢোকার মুখে ফোন করতে করতে ঢুকছিল। ফোনটা নিয়ে দুজন দুষ্কৃতী বলবো, চোর বলবো, ছিনতাইবাজ বলবো, যাই হোক, মোটরসাইকেলে ও বোধহয় ফোনটা বার করে মেয়েকে ফোন করছিল। কারণ মেয়ে দোতলায় থাকে, চাবিটা নিয়ে নামতে হয় বা চাবিটা নামাতে হয়। তা ফোনটা যেই বার করেছে, পেছন থেকে মোটরসাইকেলে এসে ফোনটা টান দিয়ে নিয়ে হাওয়া। সঙ্গে সঙ্গে একদম বাড়ির সামনেই হয়েছে, মেয়ের বাড়ির সামনেই হয়েছে। সঙ্গে সঙ্গে মেয়ে বাড়িতে ঢুকেই 2 চাকা নিয়ে আবার বেরিয়ে গেছে তাদের পেছনে। মেয়ে আমাদের ফোন করেছে, মা এই ঘটনা ঘটেছে। তখন অলরেডি 11:10-20 বাজে। কী করবো দিশা পাচ্ছি না, জামাইয়ের কাছে ফোন নেই। মানে পাগলের মতো আমরাও করছি। সঙ্গে সঙ্গে আমি আর তোমাদের দাদা বলো কাকু বলো রেডি হলাম। রেডি হয়ে চাকদা থানায় গিয়ে একটা জিডি করতে হলো। জিডি করে সমস্ত করতে করতেই মেয়ে ফোন করে বললো, মা তোমার জামাই বাড়িতে ঢুকেছে, আমি শিগগিরই ফোনের বাক্সটা নিয়ে পাঠা। যাই হোক, এই হচ্ছে আজকের ঘটনা। সমস্ত করে আসলাম, জিডি করে আসলাম। হাসছি কেন? কিছু বলার নেই। ফোনটাও মানুষের সবথেকে ব্যাপার হচ্ছে ওর অফিসের সমস্ত ডকুমেন্টস রয়েছে ফোনে, এটাই হচ্ছে ভয়ের। নাহলে ফোনটা গেছে সেটা নিয়ে একটা তো মন খারাপ আছেই, মেয়ের গিফট করা ফোন, একটা মন খারাপ আছেই, কিন্তু ওই মেন ছিল হচ্ছে ডকুমেন্টসগুলো। তো যাই হোক, লকটক করে অফিসারের সাথে কথা বলে এসেছি। চাকদা থানায় আমার হাজব্যান্ডের একজন পরিচিত ছিল, সেই সব ব্যবস্থা করে দিল। বললো কোনো চিন্তা নেই, সব লক হয়ে যাবে। আর ফোনটা যদি অন করে, সঙ্গে সঙ্গে সুইচ অফ হয়ে গেছে, ফোনটা যদি অন করে তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। চাকদা থানা থেকে বলে দিল চিন্তা করবেন না, যদি ফোনটা অন করে বা সিম ভরে বা যা করে, যদি প্রফেশনাল চোর হয় তাহলে হয়তো কেটে কেটে বিক্রি করবে, তাই সেক্ষেত্রে কিছু পাবেন না। কিন্তু এই ফোন থেকে আর কিছু করতে পারবে না, যে ভয়গুলো পাচ্ছেন পাবেন না। আর যদি ফোনটায় কিছু ভরে তা আমরা টের পেয়ে যাবো, নিশ্চিন্তে থাকেন। একটা অল্টারনেটিভ নাম্বার রয়েছে, ফোন করবো। এই হচ্ছে আজকের আমার মানে প্রথমের ভিডিও, মানে সামনেরটুকু বললাম যে এই জাস্ট থানা থেকে এসে বসে তোমাদের সাথে ভিডিও করছি। তো চলো আজকে যেটা বলবো, আজকের মূল টপিকে ঢুকে যাই। মূল টপিক হচ্ছে আজকে রুম্পা। কালকে রুম্পার ভিডিওগুলো দেখছিলাম, লাইভগুলো মানে শর্ট ভিডিওগুলো দেখছিলাম। দেখতে দেখতেই সত্যি কথা ওর ভিডিওগুলো তো এখন দেখি মন ছুঁয়ে যায়, এবং ওকে বারবার বার্তা দিচ্ছি যে রুম্পা তুমি ভিডিওর মধ্যে ঢুকে যাও, কারণ আরিয়ান রেখে গেছে তোমার জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্ম। আর আমাদের এই পরিবারটা কিন্তু সত্যি কথাই ভীষণ ভালো একটা পরিবার। তুমি যদি এর মধ্যে ডুবে যাও তাহলে অনেকটা সাপোর্ট পাবে, নিজেকে ডুবিয়ে নাও। কারণ সত্যি কথা এত বড় একটা বিপর্যয়, ভোলা সাংঘাতিক ব্যাপার। ডানে তাকালে আরিয়ান নেই, বাঁয়ে তাকালে আরিয়ান নেই। কালকের রুম্পার ভিডিওগুলো, তার আগে ওর জন্মদিনের ভিডিওটাও দেখি ওর ভিডিওগুলো, বার্তা দিয়েছি। তো বারবার বার্তা দিয়েছি তুমি ছোট ছোট মনের কথা শেয়ার করো। তা জানি না রুম্পা আমার ভিডিওগুলো দেখে কিনা, কারণ এর আগে দেখে, যে তোমাদের বলেছি যে আমাকে অনেকবার কমেন্ট করেছে। তো মনে হয় ভিডিওগুলো দেখেছি এবং বারবার ওকে বার্তা দিয়েছি, এবং ভিউয়ার্সরাও ওকে বার্তা দিচ্ছে শক্ত হও, তুমি দাও। আমি ওকে বলেছিলাম আরিয়ানের কথা বলো, আরিয়ানের জিনিস দেখাও। তো একটা ভিডিও দেখেছি, দেখে খুব ভালো লাগলো। এইভাবে রুম্পা তোমাকে এগোতে হবে, এইভাবে এগোতে হবে, নিজেকে ডুবিয়ে নিতে হবে। আমি জানি প্রচণ্ড কষ্ট, বন্ধুর রাস্তাটা ভীষণ, বন্ধুর খুব কষ্ট হবে, তোমার হাঁটতে খুব কষ্ট হবে, পা কেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু তবুও তোমাকে চলতে হবে, কারণ আরিয়ান রেখে গেছে তোমার জন্য। তো কালকে ভিডিওতে বলছিল 9.7K, অর্থাৎ আর একটুখানি বাকি, আর 3000 সাবস্ক্রাইবার হলে পরেও 1 লাখ হতে চলেছে রুম্পা ব্লগ। আমি দুটো ব্লগই দেখি। তো ওইটা আরিয়ানের স্বপ্ন ছিল যখন প্লে বাটনটা আসবে তখন যেন নামটা চেঞ্জ করে, তাই নামটা চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে আরিয়ান .রুম্পা, আর একটা হলো রুম্পা .আরিয়ান। আরিয়ান এইভাবেই তোমার সঙ্গে, তোমার মাধ্যমে বেঁচে থাক আমাদের সবার কাছে, এইভাবে রিচ দাও। আর সবথেকে বড় কথা, প্রজেক্টের ভিডিও করবে বলছো, প্রজেক্টের ভিডিও করো। আস্তে আস্তে নিজেকে সঁপে দাও এই ইউটিউবের মধ্যে, নিজের মধ্যে আরিয়ানকে নিয়ে এগিয়ে যাও। এই যে তোমার ছোটো ছোটো করে ভিডিওগুলো দেখছি, এই মনের কথাগুলো শেয়ার করো। কাঁদতে 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 এক সময় দেখবে তুমি স্ট্রং হয়ে গেছো। এক সময় এই সত্যি কথা ইউটিউবে কাজ করো, কাজের মধ্যে ডুবে থাকলে অনেকটা ভুলে থাকতে পারবে। আর একা যত থাকবে না, তত তোমাকে গ্রাস করবে আরিয়ানের স্মৃতি।
ওই জন্য তোমাকে বারবার বলছি তুমি কাজের মধ্যে ঢুকে যাও, কষ্ট হবে। সবে 1 মাস হয়েছে আরিয়ান চলে গেছে তোমার পৃথিবী থেকে, না ফেরার দেশে, কষ্ট হবে। ভেবেছো যে চলে গেছে কোথাও, চলে আসবে 9 মাস বাদে যখন ফিরে এসেছিলো ভেবেছো তাই, কিন্তু না, এটাই বাস্তব। আরিয়ান না ফেরার দেশে চলে গেছে আর তোমাকে এটা মেনে নিতে হবে। আর তোমাকে এগিয়ে যেতে হবে আরিয়ানের স্বপ্নটাকে পূরণ করার জন্য। প্লে বাটনটা আনতে হবে। তোমার এখন মূল উদ্দেশ্য থাকবে আরিয়ানের স্বপ্নটাকে সার্থক করা, সেটাই তোমার মূল মন্ত্র হওয়া উচিত এখন। তো এটুকুই আজকে বলবো রুম্পা, যেভাবে এগোচ্ছ ছোট্ট ছোট্ট করে, আমি তোমাকে বলেছিলাম 5 মিনিট 2 মিনিট 1 মিনিটের ভিডিও দাও, ছোট্ট ছোট্ট করে বারবার আসো, বারবার। জানি ক্যামেরা অন করতে তোমার কষ্ট হবে, কষ্ট হচ্ছে, কারণ তুমি অনেকটাই অনভিজ্ঞ, কারণ পুরোটাই তো আরিয়ান করতো। প্রত্যেকটা মুহূর্তে তুমি যখনই শর্টস করতে পাশ থেকে আরিয়ান উঁকি মারতো, আমাকে দেখেছি প্রত্যেকটা ভিডিওতে ও আসতো। তুমি যে ভিডিওগুলো দিচ্ছ পুরনো দিয়ে নতুন দিয়ে এইভাবে দাও, আর চেষ্টা করো। আমি তোমাকে বলেছিলাম যেভাবে যে আরিয়ানের জিনিসপত্র দেখিয়ে, জামা কাপড় দেখিয়ে যে সুন্দর করে ভিডিওটা করেছো, এইভাবে ভিডিও করো, মনের কথা শেয়ার করো, অনেকটা রিলিফ পাবে। আমি তোমাকে প্রথম থেকে বলে আসছি, এইভাবে দেখো, তাতে আরিয়ানের স্বপ্নটাও সার্থক হবে, সফল হবে, তোমার চ্যানেলটাও বসে যাবে না, তোমার চ্যানেলটাও এগিয়ে যাবে। মানে তোমাকে কামনা করছি কালকের মধ্যে, আজকে 9টায় ভিডিওটা আসবে, আজকের মধ্যেই যেন তোমার 1 লাখ কমপ্লিট হয়ে যায় ওই চ্যানেলটাও। দুটো চ্যানেল নিয়ে, হ্যাঁ, আরিয়ানের চ্যানেলটা তুমি হিন্দি করার চেষ্টা করবে, কারণ ওইটা যেহেতু আরিয়ানের জীবন ছিল, প্রাণভোমরা ছিল। আরিয়ানের চ্যানেলটা ariyan.rumpa চ্যানেলটা তুমি হিন্দিতে করো, কারণ অনেক তো আরিয়ানের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে, তোমার মধ্যে দিয়ে আরিয়ান বেঁচে থাকুক। আর তোমার যে রুম্পা ব্লগ এখন হচ্ছে রুম্পা আরিয়ান যে ব্লগ, সেটা তুমি তোমার মতো করে তোমার জীবনযাপন, তোমার ব্লগিং, যেটা তোমার ব্লগিং, সেগুলো তুমি দাও। এইভাবে এগিয়ে যাও রুম্পা, দেখো অনেকটা না, ভুলে থাকতে হবে, কারণ ইউটিউব করি তো, জানি তো, দিনে 2-3টে ভিডিও দিই, বা একটা টিপসের চ্যানেলও আছে, টিপসের ভিডিও করি প্রত্যেক দিন। কোথা দিয়ে সময় কেটে যায় না, নিজেরাও বুঝতে পারি না। তারপরে তো লাইভ করি না, তারপরে মাঝে মাঝে লাইভে আসো, লাইভে এসে সবার সাথে কথা বলো, দেখো অনেকটা রিকভারি হবে। তারপরে বাড়িতে বাবা মা আছে, মেয়েটা আছে, সর্বোপরি বোন আছে, সব মিলিয়ে ভুলতে তো তোমাকে হবেই। ভুলে আরিয়ান যেটা তোমাকে দিয়ে গেছে সেটাকে তো তোমাকে সুরক্ষিত রাখতেই হবে, সেটাকে নিয়ে তোমাকে এগোতে হবে, বারবার বলছি। আর তুমিও বলেছো যে আরিয়ান তোমার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মটা রেখে গেছে, আমাদেরকে রেখে গেছে, সর্বোপরি আমাদের কাছে রেখে গেছে তোমাকে। অতএব আমরা আছি, পাশে আছি, চিন্তা করো না, এগিয়ে যাও, টুকটুক করে বারবার আসো। 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিও দাও, মনের কথা শেয়ার করো, কাঁদো, আমি বলছি, এসে কাঁদো। জানি আরিয়ানের কথা বলতে বলতে হাউ করে কাঁদবে, জানো, কাঁদতে কাঁদতে দেখবে অনেকটা হালকা হবে, কাঁদো। এইভাবে এগিয়ে যাও রুম্পা, খুব তাড়াতাড়ি তোমার ওটাও 1 লাখ হয়ে যাক। আর আরিয়ানকে নিয়েই, আরিয়ানের যে স্মৃতিটা নিয়েই তুমি ওর প্লে বাটনটা নিয়ে আসো, এটাই কামনা করি। তো এইটুকু ছিল আমার আজকে রুম্পার কাছে, রুম্পাকে বার্তা দেওয়ার। এইবার বলবো আজকে আমার টিনু রানীকে নিয়ে কালকের একটা আপডেট আমাদের কাছে এসছে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই, রুম্পার কথা বলতে গিয়ে ইন্ট্রোটা দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, খুব ভালো নেই, মনটা খুব খারাপও আছে, হাসিও পাচ্ছে যে আজকের দিনেও একটা ফোন চুরি হয়। তো যাই হোক, শুনলে তোমরা প্রথম থেকে শুনে আসলে যে কোথায় গেছিলাম, কী বৃত্তান্ত, তো তবুও বসে করছি। তো তোমাদের আমি বেরোনোর আগেই ইনফরমেশনটা পেয়ে গেছিলাম, বলেছিলাম না যে ইনফরমেশন আমাদের কাছে চলে আসে। তো দুটো ইনফরমেশন এসছে, একটা হচ্ছে মধ্যমগ্রাম থেকে গাড়ি চেঞ্জ হয়েছিল, কারণ মধ্যমগ্রামে যে কাকু, সম্ভবত না, ওটা উকিল কাকু, আর ওইখানে একটা ফাইল চেঞ্জ হয়েছিল, কোনো ডকুমেন্টস আদান প্রদান হয়েছে কেস সংক্রান্ত ব্যাপারে। আর 16 তারিখেরই ভিডিও ছিল, 16 তারিখ হচ্ছে রবিবার ছিল, রবিবারে কোনো কোর্ট খোলা থাকে না, আমি যেটা জানি আমার স্বল্প বুদ্ধিতে। তবে কোনো এই কাকু নামক ইনি হচ্ছে কোনো উকিল ছিলেন, আর সেই উকিলের সাথেই কোনো মিট আপ ছিল। তবে আর একটা কথা বলছি, দুটো ড্রাইভার দেখা গেছে, আমি তোমাদের স্ক্রিনশটগুলো দিতে পারবো না, আবার আমি স্ক্রিনশটগুলো নিয়েছি। দুটো ড্রাইভার দুরকম, একটা ড্রাইভারের বলেছিলাম এইটুকু একদম ফোকলার মতো, অর্থাৎ সেটা সেবকের ড্রাইভার, সেবকের গাড়ি চালাচ্ছিল। মধ্যমগ্রাম থেকে গাড়িটা চেঞ্জ হয়েছে, সম্ভবত মধ্যমগ্রাম থেকে গাড়িটা চেঞ্জ হয়েছে, কারণ তখন ড্রাইভারের পাশের সিটে ছিল হচ্ছে গোলাপি রঙের, যেটা বলেছিলাম আগের ভিডিওতে, গোলাপি রঙের কাকু যে আঙ্কেল বসেছিলেন, তিনি হচ্ছে গোলাপি রঙের, এবং চশমা ছিল না, যেটা নাকি সেবক দাদা নস্যি কালারের জামা, আর তার কাছে চশমা ছিল। মধ্যমগ্রামের থেকে যখন গাড়ি আছে তখন কিন্তু ছিল না, ড্রাইভারের পাশের সিটে
ওই কাকু বসেছিল, তাহলে পেছন সিট তো আমি বলেছিলাম এটা 4 সিটার গাড়ি, তাহলে পেছন সিটে নিশ্চয়ই সেবক দাদা বসেনি, তাহলে সেবক দাদার গাড়িতে গেছে। আর এই উকিলের গাড়িতে বোধহয় মা আর মেয়ে, এই উকিলের গাড়ি আর উকিলের ড্রাইভার ছিল, যে উকিলের ড্রাইভারের সাইডটুকু চলে এসেছে যেটা ফোকলার সাথে মেলেনি। কিন্তু যখন সেবক দাদার গাড়িতে গেছে কোথাও চেঞ্জ হয়েছে গাড়িটা, মধ্যমগ্রামের থেকে যাওয়ার পরে উকিলের সাথে একটা কোথাও বসে একটা আলোচনা বা মিট আপ, একটা নিশ্চয়ই কোনো মানে একটা গোপন কিছু আলোচনা হয়েছে, যেহেতু আইনের আওতায় রয়েছে। তো যাই হোক, সেখান থেকে হয়েছে। তারপরে সেবক দাদার সাথে আমাদের ফোকলাবাবু ছিলেন, কারণ ফোকলাবাবুর লুকিং গ্লাসে ফোকলাবাবুর ওপরটা চলে আসছিল, কালকে কিন্তু আমি বলে গেছি বারবার। তো যাই হোক, পরবর্তীতে গিয়ে তারপরে সিটি সেন্টার, আমি সাউথ সিটি বলেছিলাম কালকে, কারণ মাথার মধ্যে ঘুরছিল ওইটা। সিটি সেন্টারে গিয়ে ওরা মিট করেছে। তারপরে একজন বম্বের টিকিট ক্যান্সেল করেছে, কিন্তু প্রশ্নটা সেখানে না। প্রশ্নটা হচ্ছে কালকে হঠাৎ করে, আমি ভিডিও দেখি না এনার, হঠাৎ করে একজন দিদি, মানে টিনুর একজন খুব কাছের মানুষের ভিডিও দেখলাম, শুনেছিলাম যে ব্লাইন্ড সাপোর্টার কাকে বলে, ওকে দেখলে বোঝা যায়, কারণ দালালের ভিডিও দেখে মাঝে মাঝে শুনতাম ইনার নাম, কিন্তু কালকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে ব্লাইন্ড সাপোর্টার এরকমই হয়। তিনি বললেন কেন টিনুর এর আগে কোর্টের মানে হাইকোর্টের ভিডিওটা প্রাইভেট হয়েছে, কেন হয়েছে না, ওইখানে ওটা ওদের লিগাল অ্যাডভাইজাররা বলেছে যে এই কোর্টের এইটা দেওয়া যাবে না, দেখানো যাবে না, তাই প্রাইভেট হয়েছে। দেখে মনে হলো, ওনার ভিডিওটা আমি কালকে দেখলাম, দেখে মনে হলো, আমার শুনে মনে হলো টিনুর সাথে এর একদম টাচ আপ আছে, যেটা নাকি প্রধান দালালের এক্স দালালের সঙ্গে আগে টিনু সব কথোপকথন হতো এবং এক্স দালাল সেগুলো রিভিল করতো। কিন্তু কালকে ওই ম্যাডামের কথা, ম্যাডাম বলবো না, যাই হোক, টিনুর এই নতুন এই দিদিভাইয়ের কথা শুনে, হয়তো অনেক দিনের, কিন্তু আমি শুনে মনে হলো এর সাথে টিনুর একটা টাই আপ আছে, মানে ফোনে যোগাযোগ আছে। কারণ যেসব কথা উনি বললেন এগুলো একান্তই টিনুর ব্যক্তিগত কথা, এগুলো টিনু না বললে জানতে পারা যায় না। কারণ ফোকলা গেছিলো কি না সে বলছে, কি করে ফোকলা যাবে, যেহেতু ফোকলাকে নিয়ে একটা গণ্ডগোল চলছে, ফোকলাকে নিয়েই একটা আইনি ব্যাপার, সেখানে আইনের লোকজন, একটা মিটিং হয়েছে, সেখানে ফোকলাকে, কিন্তু আমি বলবো ফোকলাকে লুকিয়ে রাখা হয়েছিল, মানে ফোকলা গাড়িতে ছিল, সেবক দাদার গাড়িতে ফোকলা ছিল, ফোকলা ওপেন হয়নি। হ্যাঁ, সে বলছে আইনি ব্যাপার দেখানো যাবে না। অনেকটা শুনে মনে হলো টিনু কোনো আপডেট একে দেয় এবং সেগুলো বলছে, এবং বলছে আমি সবটাই জানি কিন্তু বলবো না, আইনি এখানে বলবো না। তাহলে মনে হলো ওনার কথা শুনে যে আইনি কোনো মিটিং ছিল আর ওখানে অনেকেই ছিল, এবং উনি বললেন যে যারা মিট আপে এসেছিলো, যে বম্বের টিকিট যে ক্যান্সেল করেছে, আরও যে দিদিভাইকে দেখালো না, ওখানে অনেকেই ছিল। উনি নিজে বললেন ওইখানে অনেকে ছিল, মিট আপে অনেকে ছিল, এবং এরা পুরোটা জানে। আর যখন যেখানে মিট করলো সিটি সেন্টার, সেখানে কিন্তু সবাইকে দেখা গেছে, সেবক দাদাকে দেখা গেছে, ওই যারা মিট করতে এসেছিলো তারা, অর্থাৎ ওইখানেই কোথাও মিটিংটা হয়েছে। এবং এই দিদিভাই, মানে এই টিনুর এই নতুন দিদিভাই, আমার কাছে নতুন, এই দিদিভাই বলল কালকে যে সবাই ছিল এবং সবাই ঘটনাটা জেনে, আমিও জানি। তাহলে উনি কী করে জানলেন? উনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, উনি কী করে জানলেন? উনি অনেক ভুল তথ্য দেয়, উনি টিনুকে কিছু বললে খুব রেগে যায়, কিন্তু আমাদের সন্দীপকে জলনদীপ বলে। অবাক লাগে না? একজন দিদিমণি, শুনেছি একটা স্কুলের শিক্ষিকা, উনি একজন শিক্ষিকা হয়ে একটা ছেলেকে কী করে জলনদীপ ডাকতে পারে? উনার অনেক কথা শুনলাম, উনি কী করে, উনি একজন শিক্ষিকা হয়ে কী করে এই ধরনের উক্তি করতে পারে, এবং অনেকগুলো ভাষাই উনার শুনলাম, এবং কটূক্তিকর ভাষা। উনি একজন শিক্ষিকা হয়ে কী বার্তা দিচ্ছে সমাজকে? উনি কী করে নিজেকে শিক্ষিত এবং ভদ্র সমাজের নিজেকে দাবি করে? আমি উনার ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। কী করে এতটা পক্ষপাতিত্ব করছেন উনি? কী করে উনি অন ক্যামেরায় বলতে পারলেন যে আমি সবটা জানি কিন্তু বলবো না? তাহলে উনি জানলেন কী করে জানলেন? তার মানে ওনার সাথে টিনুর যোগাযোগ আছে, এটা একদম উনি পরিষ্কার করে দিলেন। তাহলে বোঝাই যাচ্ছে টিনু এখন নতুন অ্যাপয়েন্টমেন্ট করেছে, নতুন কিছু মানুষকে ঢুকিয়েছেন, মানে তার জীবনে ঢুকিয়েছে। কারণ আগে প্রধান দালালকে, এক্স দালালকে বলতো, এখন দালাল কিছু বলতে পারে না, দালাল নিজেও বলে যে এখন আর ওর সাথে যোগাযোগ নেই। তাহলে আমি রিসেন্ট আর কারোর ভিডিও দেখি না, হঠাৎ করে এই ভিডিওটার কথা হলো জন্য শুনলাম, বলল ফোকলা কী করে যাবে ওখানে, কারণ ফোকলাকে নিয়েই এতই হচ্ছে, আইনি লোকরা দেখে নেবে। কিন্তু প্রত্যেকটা ফুটেজে লুকিং গ্লাসে ফোকলার যে এইটুকু চলে এসছে, সেটা লুকাবে কী করে, সেটা ঢাকবে কী করে? সমাজসেবক দাদার লুকিং চলে এসছে, আমি তোমাদের বলেছিলাম না যে কোনো না কোনো চলে আসবেই,
আসবেই এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে বলেছি না, আবার ভিডিওগুলো দেখেছি এবং প্রত্যেকটা মুহূর্তে চলে এসেছি। কালকে বলে গেছিলাম, আজকে বলছি যে গাড়ি চেঞ্জ হয়েছে, দুটো গাড়ি ছিল, বলেছি না হলে কি করে কাকা মানে ওই আঙ্কেল ওই উকিল কাকু কোথায় বসলেন, আর ওই উকিল কাকুর সাথেই মেন দেখা করতে গেছিলো, এবং পরামর্শ হয়েছে। আর আমার মূল বক্তব্য হচ্ছে এই নতুন দিদি মানে নতুন টিনুর যে নতুন অ্যাপয়েন্টমেন্ট করা দিদি, এই দিদি কিন্তু সব জানে এবং এই দিদি এখন পুরো হ্যান্ডলিং করছে। কারণ অনেক কথাই দেখলাম বলছে যেগুলো একান্তই গোপনীয় কথা। তো যাই হোক, টিনু কেন এটা করেনি, টিনু কেন ওটা করেছে, টিনু কেন প্রাইভেট করেছে, এটা একান্তই তো টিনুর ব্যক্তিগত ব্যাপার যে ও একটা ভিডিও কেন প্রাইভেট করলো, এটা টিনু ছাড়া কেউ জানে না। তাহলে টিনু নিশ্চয়ই সেই তথ্যটা দিয়েছে, ওই জন্য উনি বলতে পারলো। এবং কালকে কি মিটিং হয়েছে, মিটিংয়ে কি কথা হয়েছে, কি আইনি কি পরামর্শ, এই টিনুর এই নতুন দিদিভাই বলছে যে আমি সবটা জানি কিন্তু এখানে বলবো না, বলা যাবে না। তো যাই হোক, টিনুর এরকম অনেক দিদিভাই আছে যেগুলোর মাধ্যমে টিনু বার্তা দিচ্ছে, যেগুলোর মাধ্যমে টিনু বলছে ফোকলা সেখানে যায়নি, ফোকলা সেখানে যাবে কি করে, কারণ ফোকলাকে নিয়েই কিন্তু দেখা গেছে ফোকলাকে। তো যাই হোক, তোমাদের বলে গেলাম গাড়িটা চেঞ্জ হয়েছিল, এই জায়গাটা আমার কালকেও খটকা ছিল, আজকে পরিষ্কার করে দিয়ে গেলাম যে ওখানে মধ্যমগ্রাম থেকে গাড়িটা চেঞ্জ হয়েছে। তো চলো, আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দুটো ভিডিও মিলে কেমন লাগলো, রূপাকেও বার্তা দিয়ে গেলাম। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।